কাছের মানুষ সুচিত্রা ভট্টাচার্য। 6। এসেছ তাহলে? জয়মোহন সোজাসুজি ছেলের দিকে তাকালেন না, যেন বিবর্ণ দেওয়ালটার সঙ্গে কথা বলছেন তিনি, অথবা ফিকে মেরে যাওয়া পুরনো ছবিটার সঙ্গে। আদিত্য সোফায় বসে পড়ল। হাসপাতাল থেকে বেরোনোর সময়ও মনে হচ্ছিল শরীরে আবার জোর ফিরে এসেছে। আজ থেকেই নতুন উদ্যমে কাজে লেগে পড়া যায়। ট্যাক্সিতে ওঠার সঙ্গে সঙ্গে কেমন যেন ছেড়ে গেল শরীরটা। বহির্বিশ্বের কোলাহল ঝাঁ ঝাঁ ঝাঁপিয়ে পড়ল কানের পর্দায়। পোড়া পেট্রোল ডিজেলের গন্ধে নাড়ি ভুঁড়ি গুলিয়ে উঠল। ধীরে ধীরে অবশ হয়ে এলো দেহ। গোটা পথ তিতির আর কন্দর্প কথা বলছিল নিজেদের মধ্যে, হাসি তামাশাও করছিল। আদিত্য কোনো কথাতেই মন দিতে পারেনি। প্রাণপণে শরীরের হৃতবল ফিরিয়ে আনার চেষ্টা করছিল সে। তবু শেষ রক্ষা হলো না। ট্যাক্সি থেকে নামার মুহূর্তে আঁধার ঘনিয়ে এলো চোখে, হাঁটু কেঁপে গেল। এখনো কাঁপছে। হাতের থাবায় থরথর 2 উরু চেপে ধরল আদিত্য। ঘন ঘন নিঃশ্বাস টানছে, পূর্ণ করে নিতে চাইছে ফুসফুস। তিতির বাবার কাঁধে হাত রাখল। জল খাবে? খেতে পারি, তালুটা শুকিয়ে গেছে। জল খেয়ে খানিকটা স্থিত হলো আদিত্য। সোফায় হেলান দিয়ে চোখ বুজল। জয়মোহনের টেবিলে আজ তাস নেই। আর চোখে তিনি দেখছেন ছেলেকে। তোমার শরীর এখনো সারেনি মনে হচ্ছে? না, অনেকটা সেরেছে, নইলে কি হাসপাতাল ছাড়ে? কে জানে, হাসপাতাল তো রুগী তাড়াতে পারলে বাঁচে। তোমার মুখ চোখ এখনো ভালো নয়। না না, সত্যি আমি ভালো আছি। এই একটু উইকনেস আর কি। পথের একটা ধকল গেল। পেটে বেদনা টেদনা নেই তো আর? আদিত্য ফ্যাকাশে হাসল। তেমন একটা নেই, তবে জিভের স্বাদ একেবারে গেছে। স্রেফ সেদ্ধ সেদ্ধ খাওয়া। নিজের অত্যাচার নিজেকে শাস্তি দেয়। আশা করি শিক্ষাটা পেয়েছ। আদিত্য চোখের পাতা খুলল। জয়মোহন দেওয়ালের ছবির দিকেই তাকিয়ে আছেন। টিউবলাইটের আলো টেরচাভাবে পড়ে তার মুখের অর্ধাংশ আলোকিত, বাকিটা ছায়াময়। যেটুকু দৃশ্যমান সেটুকুনিও যেন বড় বেশি ক্লিষ্ট, ভাঙাচোরা, বড় বেশি বৃদ্ধ মনে হচ্ছিল আদিত্যর। তাদের পিতা পুত্রের সম্পর্ক এখন যে স্তরে এসে ঠেকেছে, তাতে বাবার মুখ বড় একটা দেখা হয়ে ওঠে না আর। এখন তো দেখা শুধু বিতৃষ্ণায়, ক্রোধে। এই মুহূর্তে স্থির তাকিয়ে থাকতে থাকতে মুখটিকে কেমন অচেনা লাগছিল আদিত্যর। এত নিকট মানুষ কি করে যে এমন অচেনা হয়ে যায়? তিতির ডাকল, চলো বাবা, এবার ওপরে যাবে তো? বাবার কাছে আরেকটু থাকার ইচ্ছে আদিত্যর। মুখ ফুটে প্রকাশ করল না আকাঙ্ক্ষাটা। ঘুরিয়ে বলল, এক্ষুনি উঠলে হাঁপিয়ে যাব, আর একটু রেস্ট নিয়ে নিই। আমি তাহলে ব্যাগ ট্যাগ নিয়ে উপরে যাই? দরজার কাছে থামল তিতির। তুমি একা একা সিঁড়ি ভেঙে উঠতে পারবে? পারবো, না পারলে ডাকবো তোকে। তুমি এখন কি খাবে, হরলিক্স? আদিত্য নাক মুচকল। মা চিকেন স্যুপ করে রেখেছে, দিয়ে যাব? পরে দিস, এখন কিছু খেতে ভালো লাগছে না। জয়মোহন জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে তিতির, চাঁদু তোর সঙ্গে গেল, ফিরল না তো? ফিরেছে, তিতির সিঁড়ি থেকে উত্তর দিল। মেশিন ঘরে মার সঙ্গে কথা বলছে। ও, বৌমাও তাহলে ফিরে এসেছে, আপন মনে বললেন জয়মোহন। আদিত্য আলগা প্রশ্ন করল, ইন্দ্রাণী বুঝি বাড়ি ছিল না? বাড়িতে আর কতটুকুন থাকতে পায় বেচারা।
স্কুল থেকে ফিরেই সারাক্ষণ অর্ডার, পেমেন্ট, ডেলিভারি। আজও তো ডালহৌসি না কোথায় বেরোলো পেমেন্ট কালেকশনে। ও। জয়মোহন সোফা থেকে উঠে পড়লেন, অস্থির পা, এদিক ওদিক হাঁটছেন। থামলেন, কি যেন বলতে চাইলেন, গলা খাঁকারি দিয়ে বলেই ফেললেন, শরীরটা সেরে উঠলে এবার অন্তত কাজে কর্মে একটু মন টন দাও, বয়স তো অনেক হলো। একটা কিছু তো করতেই হবে। একটা কিছু কেন? প্রেসটাকেই দেখো, বৌমা একটু ছুটি পায়, একা হাতে আর কতদিন সামলাবে? বাইরে বাইরে ঘোরা, প্রেসে বসে প্রুফ দেখা, স্কুল, ছেলে মেয়ে। কেউ যদি শখ করে খাটে আমি কি বলবো? স্কুলের চাকরিতে তো এখন ভালোই মাইনে, এখন আর এক্সট্রা বার্ডেন নেওয়ার দরকার কি? জয়মোহন বহুকাল পর ছেলের সঙ্গে নরম করে কথা বলার উৎসাহ পাচ্ছেন যেন। ঠিকই তো, এক্সট্রা বার্ডেন নেবে কেন? তোরই তো প্রেস, এবার তুই চালা। কথাটা যে এদিকেই ঘুরে যাবে আদিত্য ভাবেনি। একটু অসহিষ্ণুভাবে বলল, লেটার প্রেসের ব্যবসা ব্যাকডেটেড হয়ে গেছে বাবা, ওসব আর চলে না। কে বলল চলে না? বৌমা কত অর্ডার পাচ্ছে, দুর্লভরা প্রায় দিন ওভারটাইম করে। করুক গে, ওতে তেমন প্রফিট নেই, আমি জানি। তুমি জেনে বসে আছো? বৌমা বুঝি তবে বেগার খাটে? অত শত জানি না, প্রেস আমার পোষাবে না, আমি অন্য কিছু করব। জয়মোহন থমকে গেলেন, দু এক মুহূর্ত চোখ কুঁচকে তাকিয়ে রইলেন ছেলের দিকে। অন্য কিছু মানে? কি করবি তুই? করব একটা, হালকাভাবে বলল আদিত্য। প্ল্যানটা ভাঙল না। জয়মোহনের স্বরে রুক্ষতা বাড়ছিল। কি করবি খুলে বলা যায় না? আদিত্য রঘুবীরের মুখটা দেখতে পাচ্ছিল, ভাঁটার মতো চোখ বিশিষ্ট এক দৈব প্রেরিত পুরুষ। রহস্য করার ভঙ্গিতে হাসল একটু। আহা, চড়ছ কেন? শুরু করলে তো দেখতেই পাবে। আমি দেখতে চাই না, আমি জানতে চাই। আদিত্য দম নিল। উত্তেজিত হচ্ছ কেন? প্রেশার বেড়ে যাবে যে। হাইপার টেনশনের রুগীর কি মাথা গরম করা ভালো? তার মানে প্রেসটা তুই দেখবি না? সম্ভব নয়। বৌমা এত কষ্ট করে মরা ব্যবসাটাকে দাঁড় করালো। জোরে জোরে নিঃশ্বাস পড়তে শুরু করেছে জয়মোহনের, কপালের শিরা দপদপ। হাঁপাতে হাঁপাতে বসে পড়লেন। লজ্জা করে না বলতে? এক সময় তুই না প্রেস প্রেস করে নেচেছিলি? শুধু নাচেইনি আদিত্য, তার চেয়েও অনেক বেশি কিছু করেছিল। সে এক লম্বা ইতিহাস, মহাভারতও বলা যায়, প্রায় ৮৮ পর্বের। তার কর্মকাণ্ডের অমর কাহিনী। সেই মহাভারতের আদিতে ছিল দুধ পর্ব। জয়মোহনের ব্যবসা ভাগীরথীতে ডুবে যাওয়ার পরই আদিত্যর মাথায় দুধ ঢুকল। পাড়ার এক হাফ মস্তানের সঙ্গে পার্টনারশিপের দুধের এজেন্সি। এসব এজেন্সিতে সবাই প্রায় মান্থলি কার্ড করায় আদিত্য বলল নো, ডেলি দুধ, ডেলি ক্যাশ। বলেই বিপদ। আদিত্য মুখ চোরা মানুষ, চেনা পরিচিতরা মাঝে মাঝে ধারে দুধ নিয়ে যায়। মুখ ফুটে কিছুতেই আর পয়সা চাইতে পারে না আদিত্য। মাস কয়েক পর দুধ কোম্পানিকে ড্রাফট দেওয়ার সময় ব্যাপারটা নজরে পড়ল পার্টনারের। তুড়ে গালাগাল করল আদিত্যকে। ফল হলো উল্টো। গোয়ার আদিত্য পার্টনারের ওপর চটে গিয়ে আরও বেশি করে দুধ বিলি শুরু করল। মাসিমা, দুধ নিয়ে যান, এ গভর্নমেন্টের গরুর দুধ নয়, দারুণ ছানা হবে। বৌদি, জমিয়ে ক্ষীর করুন। এই বলি, একটা দুধে তোদের হয় নাকি, আরেকটা নে। আহা, পয়সার কথা কে শুনতে চেয়েছে? খা, প্রাণের সুখে খা। ৭ দিন ধরে দুধের নদী বয়ে গেল পাড়ায়। তারপর শুরু হলো মুষল পর্ব।
পার্টনার লোকাল পার্টির হোমরা চোমরা, তাদের দল তখন গোটা ভারতবর্ষে প্রবল প্রতাপে দাপাচ্ছে। সেই জোশে সে দিল একদিন আদিত্যকে পিটিয়ে। এমনিতে আদিত্য ঘাড় ঝোলা ধরনের নিরীহ, কিন্তু খেপলে সে একেবারে মহিষাসুর। সেও পরদিন নিজেদেরই দুধের দোকানে ভাঙচুর করে এলো খানিক, হাফমাস্তানের বাড়ি গিয়ে তুমুল চেঁচামেচি করল, আছড়ে ভেঙে দিয়ে এলো তার কাচের টেবিল। তারপর কদিন পাড়ায় সে কি টেনশন, এই লাগে তো সেই লাগে। তা শেষ পর্যন্ত তেমন কিছুই ঘটল না। হুড়মুড় করে ইলেকশন এসে গেল, হাফমাস্তানের পার্টি হেরে ভূত, সেই ছোকরাও পাড়া ছেড়ে ধাঁ, দুধ ব্যবসা কফিনে। এরপর ভোজ পর্ব। ইন্দ্রাণী তখন মরিয়া হয়ে লিভ ভ্যাকেন্সিতে ঢুকেছে একটা স্কুলে। বাপ্পা বছর 7 তিতিরের তখন 4ও পেরোয়নি। কলেজের এক বন্ধু আদিত্যকে অনেক দিন ধরে তাতাচ্ছিল, দুজনে মিলে নামলো কেটারিংয়ের ব্যবসায়। প্রাথমিক পুঁজিপাটা এবারও জয়মোহনের। কিছুটা ইচ্ছায় দিলেন তিনি, কিছুটা অনিচ্ছায়। ইচ্ছের কারণ ছেলে যদি বউ ছেলে মেয়ে নিয়ে একটু থিতু হয়ে দাঁড়াতে পারে, অনিচ্ছার হেতু দুধ পর্বের শিক্ষা। তা এ ব্যবসা চলেছিল কিছুদিন, প্রায় বছর 1.5। সঙ্গী বিমল বলিয়ে কইয়ে ছেলে, স্পোকেন ইংলিশে তুখোড়, ঝটঝট বেশ কটা বিয়ে অন্নপ্রাশন শ্রাদ্ধ ধরে ফেলল। কাজ এগোচ্ছিল ভালো। রান্নাবান্নার গুণমানের ওপর আদিত্যর কড়া নজর। বিমল সামলায় নিমন্ত্রিতদের আদর আপ্যায়ন। ঝঞ্ঝাট এলো কাজকর্ম একটু বাড়ার পর, যখন দিনে 2-3টে কন্ট্রাক্ট একসঙ্গে জুটছে। দুই বন্ধু স্থির করল যে নিমন্ত্রণ বাড়ি যে সামলাবে তার প্রফিটটা তার। বিমল ঠিকই চালাতে লাগলো। আদিত্যর হয়ে গেল মুশকিল। তার এস্টিমেট ভুল হয়। পোলাও কম পড়লে মুরগি বেঁচে যায় ডেকচি ডেকচি, পাহাড়ের মতো চপ কাটলেট জমে যায়। প্রথম প্রথম তো আদিত্যর দারুণ ফুর্তি, যা খাবার বাঁচে বেশিরভাগ বাড়িতে নিয়ে চলে আসে। 3 দিন ধরে বাড়ির সবাই চপ ফ্রাই গেলে। পাড়া পড়শি বন্ধুবান্ধবরাও পোলাও মাংসে বঞ্চিত হয় না। কিন্তু এভাবে আর চলে কদিন। ব্যবসার মূলে টান পড়তে আরম্ভ করল। তখনও আদিত্যর মদের নেশাটা তেমন পাকাপোক্ত হয়নি, খায় মাঝে সাঝে, কখনো কখনো বেহেড হয়েও ফেরে, আবার হয়তো টানা 15 দিন ছুঁয়েও দেখে না বোতল। একদিনই খুব বেশি টেনে ফেলেছিল। বিমল বেঁকিয়ে চুরিয়ে 2-4 কথা শুনিয়ে দিল তাকে, যেন মদ খেয়েই ব্যবসার টাকা ওড়াচ্ছে আদিত্য। মুখে আদিত্য বলল না কিছু, শুধু ব্যবসাটা আলাদা করে নিল, আর পুরোপুরি গেঁথে গেল কাদায়। এই রকম এক সময়ে প্রেসের উদ্যোগ পর্বের সূচনা। এক পৈতে বাড়িতে 250 ফিশ ফ্রাইয়ের পর্বতের সামনে বসে আছে আদিত্য। গুমোট গরম, আর তার পরের ভারী বৃষ্টিতে অর্ধেক নিমন্ত্রিত গড় হাজির। যারা এসেছে তারাও ফ্রাইয়ের বহর দেখে গলায় আঙুল ডুবিয়ে বমি করতে চায়। কারণ আদিত্য তখন মরিয়া লাভের আশায়। কচি হাঙর ছাড়া আর কিছুই ফ্রাই করে না। আদিত্য গালে হাত দিয়ে ভাবছে কতগুলো ফ্রাই নর্দমায় ফেলবে আর কতগুলোই বা দিয়ে যাবে পৈতে বাড়িতে। সেই মাহেন্দ্রক্ষণে তার রনেনের সঙ্গে দেখা। রনেন আদিত্যর ন্যাংটা বেলার বন্ধু। একসঙ্গে দুজনে স্কুলে পড়েছে, হজমি খেয়েছে, নিষিদ্ধ বই চেখেছে, মৈথুনরত কুকুরদের একসঙ্গে ঢিল ছুঁড়েছে দুজনে। এছাড়া লেকে বিড়ি খাওয়া, স্কুল কেটে উত্তম সুচিত্রা, এসব তো আছেই। কলেজে গিয়ে দুজনে দুদিকে ছিটকে গেল। রনেন পড়ল ইঞ্জিনিয়ারিং, আদিত্য জেনারেল স্ট্রিম। পাড়া ছেড়েও চলে গেল রনেন। বহুকাল পর পৈতে বাড়িতে দেখা হয়ে দুজনেই উচ্ছ্বসিত। আদিত্যর দুর্দশা দেখে রনেন তো হেসে খুন। প্রেসের পরামর্শটা রনেনই দিল। পরামর্শ না দুর্বুদ্ধি, আদিত্য অবশ্য আজও বুঝে উঠতে পারেনি। প্রথমটায় আদিত্যর মতো ভোলে ভালা ইনসানও এক ঢোকে বুদ্ধিটা গেলেনি। সে প্রিন্টিং প্রেসের কিছুই বোঝে না,
তাদের কেটারিংয়ের মেনু কার্ড পর্যন্ত নিজে ছাপাতে যায়নি কোনো দিন। বিষাক্ত শিশে ফিসে নিয়ে কাজ হয় বলে পা পর্যন্ত রাখেনি প্রেসে। সে করবে ওই ব্যবসা নিজে? রনেন ভাজা হাঙর খেতে খেতে তাকে বুঝিয়ে দিল লাভ লোকসানের খতিয়ান। না, লোকসানও নয়, শুধুই লাভের হিসেব, সঙ্গে কয়েকটি মহৎ টোপ। রনেন তখন একটা ফাউন্ড্রি ইঞ্জিনিয়ার। সে ধারে 20-30 কেজি টাইপ দেবে। ক্যানিং স্ট্রিটের দুজন বড় কাগজ ডিলারের সঙ্গেও তার দহরম মহরম। তাদের ঘর থেকে ক্রেডিটে কাগজ তুলতে পারবে আদিত্য। ভালো মেশিনও রনেন সস্তায় পাইয়ে দেবে। শুনতে শুনতে আদিত্যর বুকে দুন্দুভি বাজছিল। আহা, এ যেন কাগজ ছাপা নয়, নোট ছাপা। ব্যাস, কেটারিং ডকে। পরদিন থেকেই অভিযান শুরু। রনেনের সঙ্গে ঘুরে ঘুরে বেশ কিছু প্রিন্টিং মেশিন দেখা হয়ে গেল। নতুন দেখে, পুরনো দেখে, ঠিক পছন্দসই আর হয় না। হয়তোবা কান ঘেঁষে বেঁচেই যেত আদিত্য, কিন্তু বিধিবাম। শয়তান অলক্ষ্যে হেসে একটা ভালো সেকেন্ড হ্যান্ড হাইডেলবার্গ মেশিনের সন্ধান দিয়ে দিল। চ্যান্ডেল অ্যান্ড প্রাইস সিস্টেমের মেশিন। পুরনো হলেও বেশ ঝকঝকে চেহারা। হাফ ডিমাইল সাইজে কাগজ ছাপা যায়। শয়তানের কৃপায় দামও কম, মাত্র 40,000। মেশিন দেখে দাম শুনে রনেন উচ্ছ্বসিত, দেখা দেখি আদিত্য। ঘনিয়ে এলো যুদ্ধপর্ব। আদিত্যর হাতে টাকা কড়ি তখন প্রায় শেষ। বাবা বউ কাউকে না জানিয়ে মার দুজোড়া বালা বিক্রি করে আদিত্য মেশিন অ্যাডভান্স করে চলে এলো। তারপর শুরু হলো জয়মোহনের ওপর চাপ। টাকা দাও, টাকা দাও। জয়মোহন তখন ঠেকে ঠেকে ঘাঘু, ফুৎকারে ছেলের বাই উড়িয়ে দিলেন। পরে গিন্নির বালা বেচা হয়েছে শুনে রেগে অগ্নিশর্মা। তবে তিনি ছেলের চুলের ডগাও ছুঁতে পারলেন না। তার আগেই শুরু হয়ে গেল তাঁর ওপর সাঁড়াশি আক্রমণ, হিটলারি কায়দাতে বাঙালি ঢং মিশিয়ে। সারা দিন কান্নাকাটি করে শোভনা, সারা রাত আত্মহত্যার ভয় দেখান, কারণে অকারণে মাথা ঠোকেন দেওয়ালে। আমার খোকন এতদিনে একটা রাস্তা খুঁজে পেল, তুমি তাকে একটুও সাহায্য করবে না? এর সঙ্গে আদিত্যর ফোয়ারা তো ছুটছেই। আগলাক আগলাক, টাকা নিয়ে যক্ষ হয়ে বসে থাকুক। শালা বাপ তো নয় দশরথ। সব দরদ শুধু মেজ ছেলের জন্য। সুদীপের অপরাধ তার জীবনের প্রথম চাকরিটা হয়েছিল বাবার সুপারিশে। ইন্দ্রাণী তখন না পারে শাশুড়িকে থামাতে, না পারে আদিত্যকে। দুমুখ আক্রমণে শেষ পর্যন্ত সাদা পতাকা তুললেন জয়মোহন। আদিত্যর দুই ব্যবসায় তাঁর অনেক গিয়েছে, তবু একটা ফিক্সড ডিপোজিটে টাকা তুলে দিয়ে দিলেন, তাতেও হলো না। শুভাশিসের তখন ঘন ঘন যাতায়াত এ বাড়িতে, তার কাছ থেকে ধার নিল বাকিটা। আদিত্যর তীব্র আগ্রহে সেও খানিকটা দুর্বল হয়ে পড়েছিল। ইন্দ্রাণীর বারণ না শুনেই দিয়ে দিল 1,000 এবার শল্য পর্ব। টাকা তো জোগাড় হলো, কিন্তু জায়গা কই? বউবাজার কলেজ স্ট্রিট পাড়ার অস্বাস্থ্যকর পরিবেশ ধাতে সইবে না, কাছেই কোথাও ঘরটর চাই। তখনই আদিত্যর শুভানুধ্যায়ীরা কানে ভাসিয়ে দিল গ্যারেজ ঘরটার কথা। 73-এর গোড়ার দিকে নিজের ল্যান্ডমাস্টারটা বেচে দিয়েছিলেন জয়মোহন। তারপর থেকে গ্যারেজ ফাঁকাই পড়েছিল। কিন্তু ঠিক সেই মুহূর্তে ফাঁকা নেই। সুদীপের আগের অফিসের ডেপুটি ম্যানেজার তখন গাড়ি রাখছে গ্যারেজটায়। সুদীপ তখন সেই ওষুধ কোম্পানির জুনিয়র অ্যাকাউন্টস অফিসার, সদ্য বিয়ে করেছে। সেই পড়ল ফাঁপড়ে। অফিস বস পাবলিক গ্যারেজে গাড়ি রেখে রোজ তেল চুরির দুঃখ ভরা কাহানি শোনাত। সুদীপে যেচে তাকে খুলে দিয়েছে গ্যারেজ ঘর। এখন কোন মুখে তাকে হঠায়? দাদাকে সে গায়ে মাথায় হাত বুলিয়ে অনেক বোঝানোর চেষ্টা করল।
বাবার কাছে গিয়ে গাঁই গুঁই করল। রুনাও নববধূর লাজ বিসর্জন দিয়ে শাশুড়িকে অনুরোধ করল, কিন্তু ভবি ভুলবার নয়, ওই গ্যারেজ ঘরই চাই। সুদীপও এরপর পাল্টা চিৎকার জুড়ল, বাড়িতে ওইসব ঘটাংঘর চলবে না, উটকো লোক দরজায় ভিড় করবে, বাড়ির শান্তি বিঘ্নিত হবে। রায়বাড়ির ফ্যামিলি প্রেস্টিজ নেই? দুই ছেলের টাগ অফ ওয়ার দেখে চুল ছিঁড়ছেন জয়মোহন। আদিত্য দুম করে একদিন গদা চালিয়ে সুদীপের উরু ভেঙে দিল। অফিস বসের ড্রাইভারকে অকারণে যাচ্ছে তাই অপমান করে বসল। নিজে তালা কিনে লাগিয়ে দিল গ্যারেজ ঘরের শাটারে। বেচারা সুদীপ আর কি করে? কলকাতায় তো আর দৈপায়ন হ্রদ নেই যার পাড়ে সে ভগ্ন উরু নিয়ে শুয়ে থাকবে। অগত্যা স্যারের হাতে পায়ে ধরে ক্ষমা চাইল। বাড়ির লোকের সঙ্গে কথা বন্ধ করে রইল টানা 2 মাস। শুরু হয়ে গেল আদিত্যর প্রেস, কর্মপর্ব, ঘটাংঘট। কদিন আদিত্য খুব খাটল। অফিসে অফিসে ব্যাগ নিয়ে ঘোরে, দপ্তরি পাড়ায় যায়। পরিচিতদের বৃত্তটি তার বেশ বড়, তাদের দৌলতে কাজও জুটল মন্দ না। কিন্তু আদিত্যর উৎসাহ কৃষ্ণপক্ষের চাঁদের মতো বড় দ্রুত কমতে থাকে। আদিত্য আবিষ্কার করল এ ব্যবসাতেও প্রচুর চোরাবালি। ভাগ্য বলে যে মেশিন ম্যানটিকে সে প্রথম থেকে পেয়েছিল সে লোকটি ভালো। দুর্লভ দাস, ফাঁকিবাজ নয়, ব্যবহারটি মধুর। আদিত্যকে খুব সম্মান দিয়ে কথা বলে, কাজে কর্মে বেশ দক্ষ। কিন্তু কম্পোজিটাররা, উফ। প্রথম এলো গড়বেতার এক মায়াবী তরুণ, স্বপ্নালু চোখ, কোমল মুখ, ভারী মিতভাষী। মাস দুয়েকের মধ্যে আদিত্যর মনে হলো প্রেসঘর যেন কেমন হালকা হালকা ঠেকছে। কিসে এত হালকা লাগে? কদিনেই টের পেল ঘরটা নয়, হালকা হয়ে গেছে টাইপ বক্স। তককে তককে থেকে বুঝল রোজ মুঠো মুঠো টাইপ সরাচ্ছে ছেলেটা। একদিন কাজ সেরে বেরোনোর সময় ধরলও ছেলেটাকে, তোমার পকেট দেখব। মায়াবী তরুণ স্বপ্নালু চোখ মেলে বলল, আপনি আমাকে সন্দেহ করছেন দাদা? ছি। আদিত্যর ঘাড় ঝুলে গেল। পকেট বোঝায় টাইপ নিয়ে চিরতরে বিদায় নিল প্রথম কম্পোজিটর। দ্বিতীয়জন বারুইপুরের, 1 মাসও টেকেনি সে। 10 টাকা মাইনে বেশি পেয়ে যাদবপুরের এক প্রেসে চলে গেল। তৃতীয়জন বিরাটির, সপ্তাহে রুটিন করে 3 দিন ডুব মারত। আদিত্য খোঁজ খবর করে দেখল তার কাজে ডুব মেরে বউবাজার পাড়ায় খ্যাপ খাটে সে। এদের নিয়ে আদিত্য সর্ষে ফুল দেখছে, তার ওপরেও শতেক হ্যাপা। এই কাটারের কাছে যাও, ওই বাইন্ডারের কাছে যাও, ব্লক মেকারদের পিছন পিছন দৌড়ও। এত কি সে পারে? যা পারে তা অবশ্য সে করেছে। পাড়ার পুজোর বিল, হ্যান্ডবিল ফ্রি ছাপিয়ে দিয়েছে। বন্ধুরা পিঠ চাপড়ে ভিজিটিং কার্ড ছাপিয়ে নিয়ে গেছে। ছাপা খরচ, দূরস্থান, কার্ডের পয়সাটাও চাইতে পারেনি আদিত্য। আদিত্যর দম শেষ হয়ে যাচ্ছিল। কাজ সময় মতো না ওঠার দরুন নতুন অর্ডার বন্ধ। বকেয়া পেমেন্টের জন্য নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে অফিসগুলো। ঠিক টাইমে ডেলিভারি না পেয়ে বাড়ি বয়ে খিস্তি খাস্তাও করে গেল অনেকে। কাগজের দোকানে টাকা বাকি, বাইন্ডিংখানায় টাকা বাকি, রনেনের ফাউন্ড্রিতে টাকা বাকি। রনেনের বউ ইন্দ্রাণীকে এসে কথাও শুনিয়ে গেল কিছু। শেষে আদিত্যর আঁকড়ে ধরার একমাত্র মহিরুহটিরও পতন হল। তার মা মারা গেলেন। বিষাদ পর্ব শুরু হলো। আদিত্য ঢুকে গেল কুঠুরিতে, মুহ্যমান ব্যাঙ হয়ে। লোকজন এলে সাড়া করে না, প্রেসে যায় না। দিন রাত বুকে গোদা পাশবালিশ চেপে শুয়ে থাকে, আর সন্ধে হলেই সোমরস। ওদিকে গোবদা মেশিন নিয়ে গালে হাত দিয়ে বসে থাকে দুর্লভ।
ঠিক তখনই প্রেস ঘরে পা দিল ইন্দ্রাণী। স্কুলের চাকরি তখন তার পার্মানেন্ট। দুপুরের দিকে প্রেসে বসতে শুরু করল সে। শুভাশিসের সুপারিশে নতুন অর্ডার এলো। বেশিরভাগই ডাক্তারদের প্যাড, ডাক্তারদের কার্ড, নার্সিংহোমের ছোটোখাটো কাজ। অহরাত্র পাহারা দিয়ে দিয়ে তুলেও ফেলল কাজগুলো। ধীরে কিন্তু একটু একটু করে আশার আলো জ্বলল। এক পরিচিতের সুবাদে আরেক পরিচিত, এক কাজের সুবাদে অন্য কাজ, এই করে করে আয়তন বাড়ল ব্যবসার। একজন কম্পোজিটারে আর চলে না। বছর দুয়েক হলো আরেকটা রানিং কম্পোজিটার রেখেছে। একটা মেশিনে কাজ ওঠাতে মাঝে মাঝেই হিমশিম দশা হয়। ইচ্ছে করলে অর্ডার ডেলিভারি পেমেন্টের জন্য লোক রাখতে পারে, রাখেনি। এখনও সবই নিজের হাতে করে ইন্দ্রাণী, এই স্থিতিশীল দশাতেও। আদিত্য সব জানে। সে যে একদম প্রেসে যায় না তা নয়, মাঝে মধ্যে যায়, মনে হলে অল্প স্বল্প প্রুফ দেখে। ইন্দ্রাণীর হুকুম মতো এক আধ দিন বাইন্ডার কাটারদের ঘরেও ঢুঁ মেরে আসে। কিন্তু প্রেস এখন আর তার নিজের নয়, ইন্দ্রাণীর। ওই প্রেসের জন্য কেন নতুন করে মাথা ঘামাবে আদিত্য? ফুহ। জয়মোহন ঝুম হয়ে বসে। সদ্য রোগ ফেরত ছেলের ওপর হঠাৎ চেঁচামেচি করে ফেলে বেশ অবসন্ন যেন। ঘাড় নিম্নমুখী, মুখ অল্প হাঁ। ফুসফুস অনভ্যস্ত দাসের মতো চালু রাখতে চাইছে রক্ত সংবহন। আদিত্যরও জিভ খড়খড়ে, তালু শুকিয়ে গেছে। খড়খড়ে জিভ বোলালো তালুতে, বলল, কেন যে চেঁচাও, শরীরে সয় না তোমার, জানোই তো। জয়মোহন মুখ তুললেন, কষ্ট করে হাসলেন একটু। কেন যে তুই প্রেসটা নিয়ে মাথা ঘামাতে চাস না আমি বুঝি। বোঝো? হিংসে। বৌমা পারল, তুই পারলি না, এটাই তোকে পোড়ায় না রে খোকন? বহুক্ষণ পর আদিত্যর হাসি পেয়ে গেল। হিংসে? হিংসে শুধু মানুষকে ছোটই করে না, কখনো চরিত্রে ব্যক্তিত্বও এনে দেয়, আদিত্য জানে। কিন্তু ওই অনুভূতিটা যে তার মনে জন্মালই না কোনো দিন, অজস্র কারণ থাকা সত্ত্বেও। আদিত্য টুকটুক হাঁটু নাচালো। তোমার ঢিলটা লাগলো না বাবা, আমার ওসব হিংসে টিংসে নেই, জানো না মালখোররা হিংসুটে হয় না। জয়মোহন তিড়িং করে উঠলেন। কতবার করে বলেছি না আমার সামনে তুই ওই ভাষায় কথা বলবি না। যা বাবা, আমি তো মালখোরি, তুমিই তো বলো। আমি বলি বেশ করি, তুই কেন বলবি রে হারামজাদা? এটা কিন্তু বিলো দ্য বেল্ট হয়ে যাচ্ছে বাবা। বিলো দ্য বেল্ট আবার কি? তোর পাছায় লাথি কষানো উচিত। তুই বউটার জীবন নষ্ট করেছিস, ছেলে মেয়েদের জীবন নষ্ট করছিস, আমাদের সুখ শান্তি নষ্ট করেছিস। তোর কথা ভেবে তোর মা দগ্ধে দগ্ধে মরেছে, আমার ব্যবসার সর্বনাশ করেছিস। আমার অমন চালু তেল সাবানের ব্যবসা, একটা ব্যাংক লোনও রিপে করেছিলি তুই। থামো থামো। একটা বুনো সাইক্লোনের মেঘ আছড়ে পড়ল আদিত্যর বুকে। দুর্বল শরীরে সর্বশক্তি দিয়ে ভেতরের রাগটাকে হিম করে ফেলল আদিত্য। আজ সে কিছুতেই স্নায়ুর ওপর দখল হারাবে না। দাঁতে দাঁত চেপে চিবিয়ে চিবিয়ে বলল, অনেক দিন ধরে তুমি তোমার ব্যবসা ওঠা নিয়ে আমাকে খোঁটা দিচ্ছ, আজ একটা ফয়সালা হওয়া দরকার। কিসের ফয়সালা রে অকম্মার ধাড়ি? তুই শুয়ে বসে থেকে আমার ব্যবসাটা ডোবাসনি? না। কেন ডুবেছে শুনতে চাও? বললে বাড়িতে তোমার সম্মান থাকবে। কিসের ভয় দেখাচ্ছিস তুই আমাকে? কি করেছি আমি? কোম্পানির টাকা তুমি রেসের মাঠে ওড়াওনি? শেয়ার মার্কেটে ফাটকা খেলতে গিয়ে কত হেরেছিলে তুমি? 5 লাখ? 10 লাখ? কত? আমাকে তো তুমি তোমার বিজনেসের লাশ আগলাতে বসিয়েছিলে।
ভেবেছিলে ন্যালা খ্যাপা ছেলে কিচ্ছুটি টের পাবে না, তাই না? নিজে লুটেপুটে খেয়ে আমার ঘাড়ে সব লায়াবিলিটি, হ্যাঁ? জয়মোহন এত বড় ধাক্কার জন্য প্রস্তুত ছিলেন না। আমূল কেঁপে উঠেছেন। একটি শব্দ মুখ থেকে বেরোলো না। সামনে ঝুঁকে পড়ে দম নেওয়ার চেষ্টা করছেন, পারছেন না। তামাটে মুখ, নীল। আদিত্য চাপা স্বরে বলল, এসব কথা আমি বলতে চাইনি কোনো দিন, তুমি বলতে বাধ্য করলে। একটা লোক সবে হাসপাতাল থেকে ফিরেছে, তার সঙ্গে কোথায় হাসি মুখে দুটো কথা বলবে তা নয়, শুধু গালাগাল। যাও, সার্বিট্রেট মুখে রেখে শুয়ে পড়োগে, যাও। জয়মোহন অনড়। আদিত্য উঠে দাঁড়ালো। প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়েছে মাথায়। মস্তিষ্কের কোষগুলো তরল নেশা চাইছে। সমগ্র দেহকাণ্ড জুড়ে এক জংলি ষাঁড় দাপাদাপি করছে তার। সব প্রাণরস এখন অঙ্গার। রেলিং খামচে আদিত্য ধাপে ধাপে সিঁড়ি ভাঙছিল। 7-8 দিন পর আবার যেন পেটে বল্লমের খোঁচা। দোতলায় সুদীপদের ঘর যথারীতি বন্ধ। রুনা ছেলে নিয়ে রোজকার মতোই বেরিয়েছে। আদিত্য সোজা নিজের ঘরে ঢুকে গেল, কোনো দিকে না তাকিয়ে। বিছানায় শোয়ার আগেই ছুটে এসেছে তিতির। টুক করে ঘরের আলো জ্বেলেছে। বাবার মুখ চোখ দেখে ভয় পেয়ে গেল। তোমার কষ্ট হচ্ছে বাবা? আদিত্য বালিশে মাথা রেখে পা ছড়িয়ে দিল। না। তুমি প্যান্ট শার্ট বদলাবে না? কাঁচা পাজামা পাঞ্জাবি রেখে দিয়েছি। থাক, পরে বদলাবো। তিতির আদিত্যর কাছে এসে ঝুঁকল। তোমার এখন কোনো ওষুধ নেই? না। তিতির সন্দিগ্ধ চোখে বাবাকে দেখছিল। মার সঙ্গে দেখা হয়েছে? মাকে ডেকে দেব? আহ, আমাকে একটু শান্তিতে থাকতে দে। আলো নিভিয়ে দরজাটা টেনে দিয়ে যা। ঘর ধূসর অন্ধকারে ভরে গেছে। দয়ামায়াহীন কর্কশ অন্ধকার। এই অন্ধকার মানুষকে একটুও রেহাই দেয় না। চোখ বন্ধ রেখেও অন্ধকারের ক্রূরতা এড়াতে পারছিল না আদিত্য। তার সমস্ত স্নায়ু 2 আঙুলে পেঁচিয়ে যেন টানছে কোনো আলোহীন শক্তি। টাং টাং শব্দ অনুরণিত হচ্ছে মাথায়। তবে আদিত্যর রাগ চড়তেও যতক্ষণ, পড়তেও ততক্ষণ। ওই হ্যাড্ডাম ফ্যাড্ডাম সে তো চায়নি, তবু কেন বাবার সঙ্গে মুষ্টিযুদ্ধটা হয়েই গেল আজ? এতদিন ধরে সঞ্চয় করে রাখা গোপন বিষটুকু কেন উগরে দিল? এ কি অসংযম, না চিত্তের মূঢ়তা, নাকি নেশার সর্বগ্রাসী টান, যার পিপাসায় আকুল হয়ে আছে শরীর? বাড়ি ফিরেই বুড়ো মানুষটার শঙ্কা আর উদ্বেগ মাখা যে মুখটা প্রথম দেখেছিল, সেটাই আদিত্যর মনে বাজছিল বারবার। আদিত্যর 2 চোখ জলে ভরে গেল। আদিত্য কাঁদছিল। আর আশ্চর্য, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল এক সময়ে। স্বল্পস্থায়ী ঘুম ছিঁড়েও গেল। ইন্দ্রাণী এসেছে ঘরে। পলকের জন্য বিভ্রম এসেছিল আদিত্যর। এটা ঘর না হাসপাতাল? পিট পিট চোখে ইন্দ্রাণীকে দেখল কয়েক সেকেন্ড। ইন্দ্রাণীর হাতে খাবারের থালা। বিছানার ধারে টুল টেনে থালাটা রাখল। থালায় 4 পিস টোস্ট, ছানা, সামান্য সেদ্ধ সবজি। বাটিতে টলটল করছে মুরগির স্যুপ। নুন গোলমরিচ ছড়ানো। একটা জলের বোতল আর গ্লাস পাশে রেখে বলল, তোমার জন্য আলাদা করে জল ফুটিয়েছি। এ জল ছাড়া অন্য জল খাবে না কিন্তু। হাসপাতাল ফেরত রুগ্ন স্বামীর সঙ্গে স্ত্রীর এই প্রথম সংলাপ। আদিত্য উঠে বসে বোতলের দিকে হাত বাড়ালো। গ্লাসে না ঢেলে বোতল থেকেই সরাসরি খানিকটা জল ঢালল গলায়।
ইন্দ্রাণী বলল, আগে জল খাচ্ছ কেন? খেয়ে নাও। বড় তেষ্টা। আদিত্য বিড়বিড় করে বলল কথাটা। খাবারের দিকে দেখল। এত আমি খেতে পারবো? যতটুকু পারো খাও। দীপুরা কেউ এলো না যে? বাড়ি ফেরেনি? এসেছিল, ঘর অন্ধকার দেখে ডাকেনি। বাপ্পা? বাপ্পা এখনো আসেনি। কোথায় কোথায় যে ঘুরে বেড়ায় আজকাল। এদিকে সামনে পরীক্ষা, একদম বই নিয়ে বসে না। ও, কথা খুঁজে না পেয়ে সুপে চামচ ডোবালো আদিত্য। জিভে ছোঁয়াতেই গৃহের অনুভূতি। বাড়ি ঢোকার পরে এই প্রথম। সুস্বাদু স্যুপ, বেশ কয়েক চামচ খেয়ে ফেলল। ইন্দ্রাণী খুব যত্ন করে বানিয়েছে বোঝা যায়। ইন্দ্রাণীকে একটু পাশে বসতে বলবে আদিত্য? একটু যদি বসে, কয়েক সেকেন্ড। চাওয়াটা কি খুব বেশি হয়ে যায়? ইন্দ্রাণীর মুখ অসম্ভব শান্ত, কপালে একটি ভাঁজও নেই। আদিত্য কাঁপা কাঁপা স্বরে ডাকল, ইন্দু।